কৃষিকাজের ভবিষ্যৎ নিয়ে আজকের এই বিশ্লেষণে আমরা কথা বলবো কৃষি ড্রোনের বিশাল পরিবেশগত সম্ভাবনা নিয়ে। আধুনিক প্রযুক্তি একদিকে যেমন আমাদের জন্য দারুণ সব সুযোগ নিয়ে আসছে, অন্যদিকে এর সাথে জড়িয়ে থাকছে কঠোর নিয়মকানুনের এক বিশাল আইনি বেড়াজাল। একদিকে আধুনিক প্রযুক্তির চমক, অন্যদিকে আইনি গোলকধাঁধা। চলুন শুরু করা যাক। আজকের আলোচনার বিষয়গুলোকে মূলত 4টি ভাগে সাজানো হয়েছে। 1. কৃষিতে পরিবেশের নতুন রক্ষক। 2. শক্তি ও নির্গমনের সরাসরি তুলনা। 3. ড্রোন লাইসেন্সিংয়ের জটিলতা এবং 4 নম্বর ধাপে থাকছে হার্ডওয়্যার ও নিয়মকানুন মেনে চলার উপায়। প্রথমেই আসা যাক আমাদের 1 নম্বর পর্বে, কৃষিতে পরিবেশের নতুন রক্ষক। প্রচলিত কৃষিকাজে পরিবেশের উপর যে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে, আধুনিক প্রযুক্তি সেখানে কিভাবে সম্পূর্ণ নতুন একটি পথের সন্ধান দিচ্ছে সেটা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, একবার ভাবুন তো, একটি উচ্চ প্রযুক্তিগত ভারী ব্যাটারি চালিত উড়ন্ত রোবট বা ড্রোন কি সত্যি একটি গতানুগতিক বিশাল ট্র্যাক্টরের চেয়ে পরিবেশের জন্য বেশি ভালো হতে পারে? অনেকেরই মনে হতে পারে যে ড্রোন বা এর বড় বড় ব্যাটারি তৈরিতেই তো পরিবেশের মারাত্মক ক্ষতি হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু বাস্তব চিত্রটা আসলে কি বলছে? এই কৌতূহলোদ্দীপক প্রশ্নের উত্তর খুঁজতে আমরা সরাসরি চলে যাব ইরানের লরেস্তান প্রদেশে। সম্প্রতি সেখানে একটি চমৎকার গবেষণা পরিচালিত হয়েছে। একটি গমের ক্ষেতে সরাসরি একটি সাধারণ ট্র্যাক্টর স্প্রেয়ারের সাথে অত্যাধুনিক একটি কৃষি ড্রোনের বাস্তবমুখী পরীক্ষা করা হয়। একেবারে মাঠে ময়দানে সম্পূর্ণ ভিন্ন দুটি পদ্ধতির সরাসরি লড়াই যাকে বলে। এবার আমাদের দ্বিতীয় পর্ব, শক্তি এবং নির্গমনের তুলনা। PLOS ONE জার্নালের এই গবেষণার কিছু সুনির্দিষ্ট ডেটার দিকে নজর দিলে একেবারেই পরিষ্কার হয়ে যাবে যে এই ড্রোনগুলো আসলে কতটা কাজের। তথ্যগুলো কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। প্রচলিত ট্র্যাক্টর পদ্ধতিতে ড্রোনের তুলনায় প্রতি হেক্টরে প্রায় 2.43 গুণ বেশি শক্তি খরচ হয়। একটু সহজ করে বললে, যেখানে একটি ট্র্যাক্টর 665 মেগাজুলের মতো বিশাল পরিমাণ শক্তি গিলে খাচ্ছে, সেখানে একটি ড্রোন মাত্র 146 মেগাজুল শক্তিতেই ঠিক একই কাজ নিখুঁতভাবে শেষ করছে। শক্তির এই অভাবনীয় সাশ্রয় সত্যি প্রশংসার দাবিদার। আর যদি বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবের কথা বলি, সেখানেও ড্রোনেরই বাজিমাত। ভারী ডিজেল চালিত ট্র্যাক্টরটাকে সমীকরণ থেকে বাদ দিলেই কার্বন নির্গমনের পরিমাণ এক ধাক্কায় প্রায় 2/3 কমে যায়। ট্র্যাক্টরের কারণে যেখানে হেক্টর প্রতি প্রায় 41 কেজি কার্বন ডাইঅক্সাইডের সমতুল্য গ্যাস বাতাসে ছড়াচ্ছে, সেখানে ড্রোন ব্যবহার করলে তা নেমে আসে মাত্র 14 কেজিতে। বুঝতেই পারছেন, পার্থক্যটা আকাশ পাতাল। আরেকটি তথ্য না দিলেই নয়, নন কার্সিনোজেনিক বা অক্যান্সারজনিত নির্গমনের যে বিশাল পতন এখানে দেখা গেছে, তা এক কথায় অবিশ্বাস্য। এটি প্রায় 92.7% কমে গেছে। এর পাশাপাশি কার্সিনোজেনিক বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদানগুলোর নির্গমনও 76%-এরও বেশি হ্রাস পেয়েছে। এই পরিসংখ্যান দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে যে মাটির স্বাস্থ্য আর আমাদের পরিবেশের সুরক্ষায় ড্রোনের সত্যি কোনো বিকল্প নেই। এখন অনেকেই হয়তো ভাবতে পারেন, ড্রোনের পরিবেশগত প্রভাব হয়তো এর জীবাশ্ম জ্বালানি বা উড্ডয়ন থেকে আসে। কিন্তু এখানেও একটা বড় চমক আছে। একটি ড্রোনের প্রাথমিক পরিবেশগত প্রভাব কিন্তু জ্বালানি থেকে আসে না, বরং এর ব্যাটারি তৈরি এবং চার্জ করার প্রক্রিয়া থেকেই মূল প্রভাবটি তৈরি হয়। ভবিষ্যতে প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে এটি নিঃসন্দেহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরিবেশের জন্য ড্রোনের এই সুস্পষ্ট বিজয়গুলোর পর আমরা প্রবেশ করছি আমাদের তৃতীয় পর্বে, ড্রোন লাইসেন্সিংয়ের জটিলতা। বাস্তব জীবনে এই ড্রোনগুলো মাঠে নামানোর ক্ষেত্রে অপারেটরদের যে কি বিশাল এক আমলাতান্ত্রিক গোলকধাঁধার মুখে পড়তে হয়, চলুন এবার সেটা একটু খতিয়ে দেখি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা যাকে বলে টার্নিং পয়েন্ট, তা হল ড্রোনের ওজন। যখন একটি কৃষি ড্রোনের ওজন 55 পাউন্ড বা প্রায় 25 কিলোগ্রাম অতিক্রম করে, আর রাসায়নিকের একটি পূর্ণ ট্যাঙ্ক লোড করলে চোখের পলকেই এই ওজন পার হয়ে যায়, ঠিক তখনই এটি যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA এর কঠোর নিয়মকানুনের জালে আটকা পড়ে। অর্থাৎ প্রযুক্তিগতভাবে কাজটা খুব সহজ হলেও আইনিভাবে এটি রীতিমতো এক দুঃস্বপ্ন। একটি ভারী কৃষি ড্রোনকে সম্পূর্ণ বৈধভাবে আকাশে ওড়ানোর জন্য অপারেটরদের রীতিমতো একটি আইনি পাহাড় টপকাতে হয়। এর জন্য গুনে গুনে 6টি আলাদা এবং বেশ জটিল ধাপ পার হতে হয়। চলুন
একে একে এই ধাপগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক। প্রথমেই আসে পার্ট 107, রিমোট পাইলট সার্টিফিকেট। যে কোনো বাণিজ্যিক ড্রোন ওড়ানোর একেবারে প্রাথমিক ভিত্তি হল এটি। এর জন্য একজন পাইলটকে টানা ৮ থেকে ১৫ ঘণ্টা পড়াশোনা করতে হয় এবং $১৭৫ ফি দিয়ে একটি বেশ কড়া পরীক্ষায় পাশ করতে হয়। আর মনে রাখবেন, এটা শুধু ড্রোনের রিমোট কন্ট্রোল হাতে নেওয়ার একদম প্রাথমিক যোগ্যতা মাত্র। এরপর আসে রেজিস্ট্রেশন এবং মেডিকেল ক্লিয়ারেন্সের পালা। এখানে সবচেয়ে মজার ব্যাপার হল, এই ভারী ড্রোনগুলোর জন্য সাধারণ অনলাইন পোর্টাল ব্যবহার করার কোনো সুযোগ নেই। এর বদলে সেই পুরনো আমলের কাগজের ফর্ম পূরণ করে পার্ট 47-এর অধীনে রেজিস্ট্রেশন করতে হয়। এর পাশাপাশি শারীরিক সুস্থতা প্রমাণের জন্য একটি অফিসিয়াল FAA মেডিকেল পরীক্ষাও দিতে হয়, যার খরচ $১৭০ পর্যন্ত হতে পারে। মানে পদে পদে খরচ আর সময়ক্ষেপণ। সবচেয়ে বেশি মাথা খারাপ করা কাগজের কাজ করতে হয় এই ৪ নম্বর ধাপে এসে, FAA 44870 এক্সাম্পশন বা ছাড়পত্রের জন্য। ৫৫ পাউন্ডের বেশি ওজনের সরঞ্জাম যে নিরাপদে ওড়ানো সম্ভব তা প্রমাণ করার জন্য ব্যাপক ঝুঁকি মূল্যায়ন এবং সুরক্ষার বিস্তারিত পরিকল্পনা জমা দিতে হয়। এটি এতটাই জটিল একটা প্রক্রিয়া যে অনুমোদন পেতে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে, যা কৃষকদের জন্য সত্যি বলতে একটা বিরাট মাথা ব্যথা। আইনি গোলকধাঁধার একেবারে শেষ পর্যায়ে এসে কৃষিকাজের রাসায়নিক প্রয়োগের জন্য অর্জন করতে হয় পার্ট 137 সার্টিফিকেট। শুধু তাই নয়, এরপর নিজ নিজ রাজ্যের নিয়ম অনুযায়ী কোড এবং এরিয়াল কীটনাশক প্রয়োগের পরীক্ষাতেও উত্তীর্ণ হয়ে লাইসেন্স বাগাতে হয়। এই সমস্ত চড়াই উতরায় পার হওয়ার পরই কেবল একটি ড্রোন সগৌরবে মাঠে নামার চূড়ান্ত অনুমতি পায়। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, হার্ডওয়্যার এবং নিয়ম-কানুন মেনে চলার উপায়। এতক্ষণ ধরে যে নিয়মকানুনের কথা শুনলাম, সেগুলো মূলত কোন ধরনের হার্ডওয়্যারের জন্য প্রযোজ্য এবং পুরো কৃষি শিল্প কিভাবে এই আইনি প্রক্রিয়াকে সহজ করার চেষ্টা করছে, এবার তা দেখে নেওয়া যাক। এখানে DJI বা DJI-এর ৩টি জনপ্রিয় ড্রোনের একটা তুলনা দেখানো হয়েছে। একটা বিষয় খুব পরিষ্কার করে নেওয়া ভালো, কেউ যদি ৪০ লিটার ধারণ ক্ষমতার T50 মডেল ব্যবহার করেন কিংবা ১০০ লিটারের বিশাল T100 মডেলই বেছে নেন, লাইসেন্সের প্রয়োজনীয়তা সবগুলোর জন্যই একেবারে হুবহু এক। ড্রোনের আকার বা দাম যাই হোক না কেন, ওই ৫৫ পাউন্ডের জাদুকরি রেখা পার হয়ে গেলেই সবাইকে একই আইনি জাতাকলের মধ্যে দিয়ে যেতে হবে। তবে এত বিশাল আইনি জটিলতা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এর সমাধানের জন্য নিউএ অ্যাগের মতো বেশ কিছু কোম্পানি হোয়াইট গ্লোভ সার্ভিস নিয়ে এগিয়ে এসেছে। মূলত তারা ড্রোনের এন নম্বর রেজিস্ট্রেশন, ছাড়পত্র গ্রহণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের মতো সব বিরক্তিকর আইনি ও কাগজপত্রের কাজগুলো নিজেদের কাঁধেই তুলে নেয়। ফলে ড্রোন অপারেটররা এসব আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে দুশ্চিন্তা না করে স্বস্তির নিঃশ্বাস ফেলে সোজা কৃষিকাজে মন দিতে পারেন। পুরো আলোচনা থেকে একটা বিষয় কিন্তু একদম স্ফটিকের মতো পরিষ্কার। ড্রোন প্রযুক্তি কৃষিতে উচ্চ কার্যকারিতা এবং কম নির্গমনের এক অভাবনীয় সম্ভাবনা তৈরি করেছে। কিন্তু দিন শেষে একটি বড় প্রশ্ন থেকেই যায়, এই পুরনো আর ধীর গতির আইনি বাধাগুলো কি ভবিষ্যতের এই দুর্দান্ত অগ্রগতিকে আটকে দেবে, নাকি এই অত্যন্ত কার্যকারী প্রযুক্তির অবাধ প্রসারের জন্য আইনি কাঠামো ধীরে ধীরে আধুনিক আর যুগোপযোগী হয়ে উঠবে? উত্তরটা আপাতত সময়ের হাতেই তোলা থাকলো। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।